নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি এই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি ভয়ঙ্কর খবর নিয়ে আলোচনা করব। আজকে একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আলোচনা করব, ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ভারতবর্ষের বুকে ঘটেছে। তার ফলে কিন্তু প্রায় কয়েকশো জন মানুষের জীবনে কিন্তু হাহাকার নেমে এসেছে। তো আজকের আমাদের যে টপিক, সেই টপিকটি কেরালা নিয়ে। কেরালা রাজ্যে কিন্তু ব্যাপক ল্যান্ডস্লাইড দেখা দিয়েছে, ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড ঘটেছে। আর সেই ল্যান্ডস্লাইডের কারণে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে এই কেরালা রাজ্য। তো আজকে আমাদের এই ভিডিওটি ল্যান্ডস্লাইড ইন কেরালা 2024, অর্থাৎ কেরালার এই মারাত্মক বা এই ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই ল্যান্ডস্লাইডের খবর, কিভাবে ল্যান্ডস্লাইড ঘটলো, ল্যান্ডস্লাইডের জন্য কি কারণ আছে, আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কেন এই ল্যান্ডস্লাইড মাঝে মাঝে ঘটছে, আর সবথেকে ভয়ঙ্কর আর কেরালাতে কেন প্রতি বছর ল্যান্ডস্লাইড বা এই বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় প্রতি বছর ঘটছে, আর এই ল্যান্ডস্লাইডের মতো প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিও শুরু করার আগে, এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত কেরালার মানুষের প্রতি আমার সমবেদনা জানাই। তারা জীবনে আরও শক্তি ফিরে পাক, তাদের এই বিপর্যয় থেকে তারা কাটিয়ে উঠুক এবং দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক, এই কামনা করি। তো আজকের ভিডিও ডেডলি ল্যান্ডস্লাইড ইন কেরালা। এখন কেরালা আমাদের ভারতবর্ষের একবারে শেষে, অর্থাৎ দক্ষিণে অবস্থিত একটি ছোট্ট রাজ্য হচ্ছে এই কেরালা। কেরালাকে আমরা বলি ভগবানের আপন দেশ, অর্থাৎ গডস ওন কান্ট্রি। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার যিনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর নাম হলেন কমরেড পিনারাই বিজয়ন। মাথায় রাখতে হবে, কেরালা কিন্তু ভারতবর্ষের একমাত্র কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দ্বারা শাসিত রাজ্য। যারা আমরা কম্পিটিটিভ এক্সাম পড়ি তারা আমরা জানি কেরালা হলো ভারতবর্ষের সবথেকে শিক্ষিত রাজ্য, এবং এই কেরালাই হচ্ছে মানব উন্নয়ন অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতবর্ষের সবথেকে সর্বোচ্চ স্থানে আছে, অর্থাৎ প্রথম স্টেট। আর এই ভগবানের আপন দেশ সেই কেরালা কিন্তু এখন ভগবানের রোষে বা প্রাকৃতিক বিপর্যয়ের রোষে। সেখানে নেমে এসেছে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, ডেঞ্জারাস ল্যান্ডস্লাইড, অর্থাৎ ভয়ঙ্কর ভূমিধস আর বন্যা নেমে এসেছে এই কেরালাতে। তার ফলে ওই যে অঞ্চলে এই বন্যা হয়েছে বা যে অঞ্চলে এই ভূমিধস হয়েছে, সেই বিস্তীর্ণ অঞ্চলের গ্রাম, শহর, বাড়ি, ঘর, রাস্তা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এক প্রকারে ওই এরিয়াটা পুরো ধ্বংস হয়ে গেছে বললেই চলে। আর এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত প্রায় 400 জন মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। তার সাথে প্রায় 100 জনের বেশি মানুষ এখন নিখোঁজ, এবং 50 জনের বেশি মানুষ কিন্তু আটকে পড়েছে এই ভূমিধসের কারণে। আর এই অসহায় মানুষ, যাদের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায় বা ফোনে বা ইউটিউব চ্যানেলে, তাদেরকে উদ্ধার কার্য করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কেরালা সরকারের যে বিপর্যয় মোকাবেলা দল আছে, সে রাজ্যের পুলিশ, সেই রাজ্যের ফায়ার ব্রিগেড, তার সাথে উদ্ধার কার্যে হাত লাগিয়েছে আমাদের আর্মি, হাত লাগিয়েছে এয়ারফোর্স, হাত লাগিয়েছে আর এনডিআরএফ কিন্তু হাত লাগিয়েছে। এই সমস্ত টিম কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে উদ্ধার কার্য করার চেষ্টা করছে। আর এই ভয়ঙ্কর যে ঘটনা ঘটেছে, এই ঘটনার ছবি দেখেই কিন্তু আমরা আঁতকে উঠছি। পুরো একটা এরিয়া, পুরো একটা জেলা কিন্তু প্রায় ধ্বংসের মুখে, প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর এই ঘটনা দেখেই কিন্তু আমরা আবেগতাড়িত হয়ে পড়ছি, আমাদের বুক কিন্তু হু হু করে উঠছে এই মানুষের মিসফরচুন বা এই ভাগ্যের পরিহাস দেখে। এখন এই যে ভূমিধস ঘটনা ঘটেছে কেরালাতে, সেটা নিয়ে দেখে নেব। মেনলি যে জায়গায় এই ল্যান্ডস্লাইড ঘটেছে, এই প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে কেরালার, সেই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে
ওয়ানাড। এখন ওয়ানাড কিন্তু একটা সবসময় শিরোনামে থাকে, কারণ আমাদের রাহুল গান্ধী অর্থাৎ এই মুহূর্তে যিনি আমাদের লোকসভার বিরোধী দলনেতা, তিনি কিন্তু এই ওয়ানাড থেকে বেশ কয়েকবার এমপি হয়ে এসছেন। এবছরেও কিন্তু তিনি এই ওয়ানাড থেকে এমপি হয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি দুটি সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, একটা হচ্ছে বেরেলি আর একটা হচ্ছে এই ওয়ানাড, তিনি ওয়ানাডটিকে ছেড়ে দিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী নাকি এই ওয়ানাড থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এই পরবর্তী লোকসভা উপনির্বাচনে। এখন এই ওয়ানাডে গত 30শে জুলাই ভয়ঙ্কর হেভি রেনফল হয়, যেখানে স্থানীয় মানুষ যেটা বলছে বা প্রশাসন যেটা বলছে, প্রায় 1 মাসের বৃষ্টি ওই একদিনে হয়ে যায়। আর এই যে এক মাসের বৃষ্টি একদিনে হয়ে যায়, অর্থাৎ ভয়ঙ্কর রেনফল হয়, তার কারণেই 30শে জুলাই যে লেট নাইটে অর্থাৎ রাত প্রায় 2টোর সময় এই বৃষ্টির কারণে বা হেভি রেনফলের কারণে পরপর 3টে কিন্তু ল্যান্ডস্লাইড হয়। আর ল্যান্ডস্লাইড কিন্তু অ্যাকচুয়াল যে জায়গায় শুরু হয় সেটা হচ্ছে পাহাড়ের একবারে অনেক উঁচুতে, যে জায়গাটার নাম হচ্ছে মুন্ডাক্কাই। আর তারপরে এই মুন্ডাক্কাইকে ভাসিয়ে নিয়ে চলে আসে, তারপরে এর থেকে প্রায় 4 কিলোমিটার নিচেতে আরও একটি যেটি জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে চূড়ামালা, সেই জায়গাটাও কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায়। ওখানের গ্রাম বাড়ি রাস্তা সব ধুয়ে নিয়ে চলে যায়, কোনো মানুষের অস্তিত্ব কিন্তু ওখানে নেই, পুরো একবারে ধুয়ে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেছে। মেনলি এই যে মুন্ডাক্কাই বা চূড়ামালা এগুলো হচ্ছে ট্যুরিস্ট স্পট। মেনলি এই ওয়ানাড, কেরালার ওয়ানাড হচ্ছে ট্যুরিস্টের জন্য বিখ্যাত। প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এবং বিদেশ থেকেও প্রচুর পর্যটক কিন্তু এই ওয়ানাডে যায় তাদের ছুটি কাটাতে বা আনন্দ উপভোগ করতে। বললাম কেরালা কিন্তু খুব সুন্দর একটি রাজ্য, প্রাকৃতিক সম্পদের দিক থেকে বা প্রাকৃতিক পরিবেশের দিক থেকে খুবই সুন্দর। একদিকে আরব সাগর, অন্যদিকে পশ্চিমঘাট পর্বতমালা, তার মধ্যে খুবই সুন্দর জায়গা কিন্তু এই কেরালা। অনেক মানুষের কিন্তু ড্রিম ডেস্টিনেশন এই কেরালা। আর সেই মুন্ডাক্কাই চূড়ামালা যেখানে ট্যুরিস্ট স্পট, সেখানে কিন্তু বর্তমানে কোনো মানুষের বাসস্থানের কিন্তু অস্তিত্ব নেই, পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে যে 30শে জুলাই আর 31শে জুলাই এই 2 দিনে ওই জায়গাতে প্রায় 200 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তার ফলে কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে। সেখানকার মানুষ কিন্তু আজ অসহায়। শুধু যে লোকাল মানুষ তা নয়, বললাম এটা হচ্ছে ট্যুরিস্ট স্পট, প্রচুর ট্যুরিস্ট কিন্তু এই জায়গায় বেড়াতে গেছিলো এখন, আর তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ট্যুরিস্টকেও কিন্তু মারা গেছে বা অনেক ট্যুরিস্ট কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি। শুধু তাই নয়, এই যে মুন্ডাক্কাই বা চূড়ামালা এর কাছাকাছি একটা নদী আছে, যে নদীর নাম হচ্ছে চেলিয়ার রিভার। এই চেলিয়ার রিভারে দেখা গেছে অনেক মানুষের মৃতদেহ ভাসতে। এরকম ঘটনা কিন্তু, এই দৃশ্য কিন্তু সত্যি হৃদয় বিদারক একটি ঘটনা। এখন এই যে ল্যান্ডস্লাইড, যেটি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, এটি কেন ঘটে? মেনলি ল্যান্ডস্লাইড ঘটার পেছনে যে সমস্ত প্রাকৃতিক কারণগুলি আছে, সেই প্রাকৃতিক কারণগুলি হচ্ছে হেভি রেনফল, ব্যাপক বৃষ্টিপাত বা হরপাবান যেটা আমরা বলি, তার সাথে কি আছে গ্লেসিয়ার আউটবাস্ট অর্থাৎ যে হিমবাহ বিস্ফোরণ, আর তার সাথে আছে আর্থকোয়েক বা ভূমিকম্প। কিন্তু এই যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে, এর পেছনে কিন্তু আমাদের হাত আছে, অর্থাৎ মানুষেরা কিন্তু একটা হাত আছে। বললে কি হবে, মানুষের একটা কুহাত আছে বা কালো হাত আছে। এই সমস্ত প্রাকৃতিক ঘটার পেছনে ম্যানমেড রিজন আছে। ম্যানমেড রিজনগুলো কি আছে দেখে নেব। মেনলি এনভায়রনমেন্ট পলিউশন। আমরা জানি যে পরিবেশ দূষণ এখন চরম মাত্রায় উঠে গেছে, আর পরিবেশ দূষণ যখন ঘটছে তার ফলে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আবহাওয়া কিন্তু তার ভারসাম্য হারিয়ে ফেলছে, জলবায়ু তার ভারসাম্য হারিয়ে ফেলছে। তার ফলে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে, হিটওয়েভ দেখা যাচ্ছে, অনেক সময় বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, অনেক সময় অতিবৃষ্টি হচ্ছে, আর অতিবৃষ্টি ঘটলেই কিন্তু ল্যান্ডস্লাইড হবেই। নেক্সট হচ্ছে আনপ্ল্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এখন ভারতবর্ষে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু এখন লেভেলে, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি জায়গা কিন্তু এখন ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির দিক থেকে ব্যাপকভাবে উন্নতি লাভ করেছে। কিন্তু এই যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠছে মেনলি পাহাড়ের কোলে, নদীর ধারে, সমুদ্রের পাশে কিংবা জঙ্গলের মাঝে, এখানে এই সমস্ত ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য যে সমস্ত হোটেল, যে সমস্ত রিসর্ট, যে সমস্ত হোমস্টে তৈরি করা হচ্ছে, সেগুলি কিন্তু এই পাহাড় কেটে, জঙ্গল কেটে, নদীর গা ঘেঁষে বা সমুদ্রের গা ঘেঁষে তৈরি করা হচ্ছে, কারণ ডিমান্ডকে পূরণ করার জন্য। কারণ আমরা যখন কোথাও বেড়াতে যাই সবসময় আমরা ভাবি কি যে আমার হোটেলটা যেন সি ফেসিং হয়, ওখান থেকে আমরা সমুদ্রের ঢেউ দেখতে পাবো, কিংবা আমার হোটেলটা যেন হয় পাহাড়ের কোলে, উপত্যকায়, হাত বাড়ালে যেন
পাহাড় আমরা দেখতে পাই, কিংবা নদীর গায়ে যেন আমার হোটেলটা হয়, তার ফলে কী হবে আমরা সুন্দর একটা প্রাকৃতিক ভিউ পাই। আর এই ভিউ আর সেখান থেকে আমরা ছবি তুলতে পারি, রিলস করতে পারি, অনেক কিছু করতে পারি। আর এই ডিমান্ডকে কাজে লাগাতে গিয়ে কিন্তু এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিগুলো কিন্তু লোকাল সরকারকে আর লোকাল পার্টিকে টাকা লাগিয়ে তারা আনপ্ল্যান ট্যুরিজম করছে, অর্থাৎ পরিবেশকে না বাঁচিয়ে পরিবেশকে ধ্বংস করে তারা এই সমস্ত ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে তুলছে, তার ফলে ল্যান্ডস্লাইড ঘটছে। তার সাথে কী আছে, আনপ্ল্যান্ড আরবানাইজেশন। একই, সারা দেশে এখন উন্নতি ঘটছে, তার ফলে কী হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, নগরায়ন হচ্ছে। আর নগরায়নে কী হচ্ছে, সবসময় পাহাড় কেটে নগরায়ন হচ্ছে, নদী কেটে নগরায়ন হচ্ছে, জঙ্গল কেটে নগরায়ন হচ্ছে, তার ফলেও কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। তার সাথে কি, আনপ্ল্যান্ড ড্যাম, ব্যারেজ, হাইড্রো প্রজেক্ট অ্যান্ড ব্রিজ নির্মাণ। নদীর উপরে আমরা ড্যাম তৈরি করছি, ব্যারেজ তৈরি করছি, জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছি, ব্রিজ তৈরি করছি, তার ফলে কি হচ্ছে, এখানে আনপ্ল্যান্ড হচ্ছে। পরিবেশকে না বাঁচিয়েই আমরা পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়ে এগুলো তৈরি করছি, তার ফলে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে, আর নদী রেগে যাচ্ছে, আর আমাদের জীবন নিয়ে নিচ্ছে। আমরা জানি প্রকৃতি যদি রেগে যায় আমাদের কারো বাপের ক্ষমতা নাই বাঁচানোর। নেক্সট কি, ডিফরেস্টেশন। আমরা কিন্তু গাছ কেটেই যাচ্ছি, গাছ কাটা বন্ধ করছি না। যত আরবানাইজেশন হচ্ছে গাছ কাটছি, আর গাছ কাটলেই কিন্তু পরিবেশ দূষণ হবে, তারপরে এরকম ঘটনা ঘটছে। তার সাথে প্লাস্টিকের ব্যবহার। আমরা জানি প্লাস্টিক দূষণ কতটা ক্ষতিকারক। আমরা যখন এই সমস্ত জায়গাতে বেড়াতে যাচ্ছি, আমরা চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছি, খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছি, সেগুলো আমরা ফেলে দিয়ে চলে আসছি, তার ফলে কী হচ্ছে, এখানে কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। নেক্সট কি, হেভি মাইনিং। খনি অঞ্চলে যখন প্রচুর মাইনিং করা হয়, খনি উৎপাদন করা হয়, তখনও কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। সবথেকে বড় কথা, এই পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রের ধারে যে এগুলোকে বাঁচিয়ে যে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা হবে, তা কিন্তু করা হচ্ছে না। কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাহাড়ের স্বার্থ দেখা হচ্ছে না, পরিবেশের পাহাড়ের স্বার্থ দেখা হচ্ছে না, জঙ্গলের স্বার্থ দেখা হচ্ছে না, তাহলে জঙ্গল আমাদের উপরে কিন্তু রেগে যাচ্ছে, পাহাড় আমাদের উপর রেগে যাচ্ছে, প্রকৃতি আমাদের উপর রেগে যাচ্ছে। তাই এরকম ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি আমরা পড়ছি, আমাদের কিন্তু প্রাণ যাচ্ছে, পিঁপড়ের মতো আমরা ভেসে চলে যাচ্ছি, আমাদের কিন্তু মৃত্যু হয়ে যাচ্ছে। এখন লাস্ট কয়েক বছরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এই ল্যান্ডস্লাইড দেখা দিচ্ছে। মেনলি কোথায় হচ্ছে, মেনলি পার্বত্য অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে, পূর্বঘাট পার্বত্য অঞ্চলে, তার সঙ্গে ছোটনাগপুর পার্বত্য অঞ্চলে। মেনলি কেদারনাথে হয়েছিল যে হরপাবান, তার সাথে ল্যান্ডস্লাইড 2013 সালে ভয়ঙ্কর হয়েছিল, এই নিয়ে একটা সিনেমা হয়েছে। অন্যদিকে তারপরে লে বা কাশ্মীর হয়েছে, কিছুদিন আগে সিকিম হয়েছে, সিকিমে তো বারবার ঘটছে, কেদারনাথেও কিন্তু বারবার ঘটছে। অন্যদিকে পুনেতে হয়েছে, আর কেরালাতে কিন্তু বারবার ঘটছে। কিন্তু যতগুলোই পার্বত্য স্টেট আছে তার মধ্যে কেরালাতে সব থেকে বেশি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন ল্যান্ডস্লাইডের জন্য কেরালা কিন্তু এই মুহূর্তে সব থেকে রিস্কি স্টেট। আগামী দিনে কেরালাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর এরকম ল্যান্ডস্লাইড ঘটতে পারে। 2018 সালে ইডুক্কিতে কেরালার ল্যান্ডস্লাইড হয়েছিল, 2021 সালে হয়েছে, 22 সালে হয়েছে, 23 সালে হয়েছে, আর সবথেকে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড দেখা গেল এই 2024 সালে, যেটা মনে করা হচ্ছে নাকি ভারতবর্ষের সবথেকে বড় ল্যান্ডস্লাইড। এত ঘটনা, এত বড় ভয়ঙ্কর ঘটনা আগে নাকি ঘটেনি, যার এফেক্ট কিন্তু দীর্ঘদিন চলতে থাকবে। এখন গ্যাডগিল কমিটি 2013 সালে কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল, যেখানে বলেছিল যে এই ওয়ানাড, কেরালার ওয়ানাড কিন্তু রিক্সি, ল্যান্ডস্লাইডের জন্য রিক্সি, আর তাই তারা কিন্তু সতর্ক করেছিল। কিন্তু কেন্দ্র সরকারও সেরকম স্টেপ নেয়নি, আর কেরালার রাজ্য সরকারও স্টেপ নেয়নি। অন্যদিকে কিছুদিন আগে দিল্লি আইআইটির একটা রিপোর্ট বেরিয়েছে। দিল্লির আইআইটি রিপোর্টে বলা হয়েছে শুধু কেরালা নয়, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে যতগুলো রাজ্য আছে, অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটে যতগুলো রাজ্য আছে, সে মহারাষ্ট্র, সে কর্ণাটক, সে কেরালা, প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই ল্যান্ডস্লাইড প্রোনো এরিয়া, অর্থাৎ আগামী দিনে এই প্রত্যেকটা রাজ্যতে কিন্তু ল্যান্ডস্লাইড ঘটতে চলেছে, মানুষের মৃত্যু হবে। তাই সরকার যেন দ্রুত এই সব রাজ্যগুলিকে বাঁচানোর জন্য স্টেপ নেয়। কেরালার 13টির থেকে বেশি জেলা কিন্তু এই ল্যান্ডস্লাইড রিস্কি জেলা, এই জেলাগুলিতে ল্যান্ডস্লাইড যে কোনো সময় ঘটতে পারে। এখন রিজন ফর রিপিটেড ল্যান্ডস্লাইড ইন কেরালা। আচ্ছা, কেরালাতেই কেন প্রতি বছর এরকম ল্যান্ডস্লাইড ঘটছে, প্রতি বছর কেন এরকম ভয়ঙ্কর বন্যা দেখা দিচ্ছে আর এত মানুষ মারা যাচ্ছে? আসল কারণটা কি? কেরালা তো সব থেকে শিক্ষিত রাজ্য, কেরালা তো মানব উন্নয়নের সব থেকে শিক্ষিত রাজ্য, তাহলে বারবার কেন প্রকৃতির রোষে পড়ছে সেটা আমরা দেখে নিই। এর পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কেরালার হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক যদি অবস্থান আমরা দেখি তাহলে দেখব কেরালার একদিকে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতের একবার কোলে অবস্থিত, অন্যদিকে আছে আরব সাগর, তার ফলে একদিকে আরব সাগর, একদিকে পর্বত,
তার ফলে কি হয়, কেরালাতে কিন্তু ভারতবর্ষের প্রথম বর্ষা ঢুকে, মূল ভূখণ্ডে প্রথম বর্ষা ঢুকে কেরালাতে। আমরা জানি পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে, কিন্তু মনে রাখতে হবে যে স্টেট হিসাবে কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, ভারতবর্ষের কেরালাতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তার সাথে যেহেতু আরব সাগরের তীরবর্তী, মাঝে মাঝে কিন্তু এখানে সাইক্লোন দেখা যায়, অর্থাৎ ঘূর্ণিঝড় দেখা যায় বা নিম্নচাপ দেখা যায়, তার ফলে বৃষ্টি হয়। অর্থাৎ বিভিন্ন কারণে কিন্তু ভৌগোলিক অবস্থান এরকম হয়, কেরালাতে প্রচুর বৃষ্টিপাত হয়। আর আমরা জানি প্রচুর বৃষ্টিপাত যখন এবং হেভি রেন যখন হবে, তখনই কিন্তু ল্যান্ডস্লাইড ঘটার একটা বিরাট বড় সম্ভাবনা আছে। অন্যদিকে গেট ট্যুরিজম ইন্ডাস্ট্রি, কেরালা বললাম, কেরালার যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু খুব উন্নত, অনেক মানুষ বেড়াতে যায় এই ট্যুরিজমের জন্য, কেরালার প্রাকৃতিক আকর্ষণের জন্য। বললাম ভগবানের নিজের দেশ বলা হয়, আর সে কারণেই এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু খুব উন্নত। এই ওয়ানাড যেখানে এই দুর্ঘটনা ঘটেছে বা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, সেখানেও কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক উন্নত। আর আমরা জানি সেই ট্যুরিজমের যে ডিমান্ডকে বজায় রাখার জন্য সেখানে কিন্তু পাহাড়ের কোলে, পাহাড় কেটে জঙ্গলের মধ্যে কিংবা নদীর গায়ে হোটেল তৈরি করা হয়েছে, রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, হোমস্টে তৈরি করা হয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে যে পরিবেশকে বাঁচিয়ে তৈরি করব সেরকম কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়নি। এমনকি কিছু কিছু লোকাল রাজনৈতিক দলও আছে, সব রাজ্যেই এটা হয়, যারা কিন্তু কি করে, তারা এই টাকা খাইয়ে এই সমস্ত কোম্পানিকে এই হোটেল রেস্টুরেন্ট বসাতে দেয় বা গড়তে দেয়। শুধু কেরালার এটা কিন্তু নয়, এটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের, বিশেষ করে যেগুলি হচ্ছে মাউন্টেন এরিয়ার রাজ্য, অর্থাৎ সিকিম, উত্তরাখণ্ড, কাশ্মীর, প্রত্যেকটি রাজ্যে কিন্তু এরকম আনপ্ল্যান ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। আর তার ফলে কিন্তু হেভি রেন আর ওয়ানাডে পর্যটন বিরাট উন্নত। তার এইটাই নাকি সবথেকে মূল কারণ। বিজ্ঞানীরা বলছেন এই ল্যান্ডস্লাইডের যে তাৎক্ষণিক কারণ সেটা হচ্ছে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে উন্নতি করতে গিয়ে এই মানুষ কিন্তু, ওখানকার সরকার বা ওখানকার মানুষ কিন্তু পরিবেশটাকে ধ্বংস করেছে বা পরিবেশকে বাঁচানোর নীতি গ্রহণ করেনি। সরকার যেমন দায়ী আছে, তার সাথে ওখানকার সাধারণ মানুষও কিন্তু দায়ী আছে, কারণ ওখানকার সাধারণ মানুষের কিন্তু অর্থনৈতিক বা যে রোজগার কিন্তু এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপরে চলে। নেক্সট কি, আনপ্ল্যান্ড আরবানাইজেশন। একই কারণ, যে যখন বাড়ি তৈরি করা হচ্ছে, শহর তৈরি করা হচ্ছে, ফ্ল্যাট তৈরি করা হচ্ছে কিংবা রাস্তা তৈরি করা হচ্ছে, সেখানে পাহাড় কেটে করা হচ্ছে, জঙ্গল কেটে করা হচ্ছে, পরিবেশকে বাঁচানো হয়নি, পরিবেশের কথা ভেবে করা হয়নি। আর কেরালা তো এরকম হয়েছে, ওয়ানাডে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, তা সেখানেও কিন্তু এরকম আনপ্ল্যান্ড আরবানাইজেশন ঘটেছে। তার ফলে কিন্তু এখানেও বন্যা দেখা দিয়েছে, ওয়ানাডে এই ভূমিধ্বস দেখা দিয়েছে। তার সাথে কি, নো প্রিভেন্টিভ স্টেপস টেকেন, যে যখনই বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, যখনই ফোরকাস্ট করা হয়, তখনই কিন্তু সরকারের উচিত ছিল সেখানকার মানুষের জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ করা। যেমন আমাদের এখানে যখন সাইক্লোন আসে, ঘূর্ণিঝড় আসে, তখন কিন্তু আমাদের সরকার কি করে, যে কোস্টাল এরিয়াতে যেখানে ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ে, সেখানের মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আমাদের সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সমস্ত এরিয়ার মানুষদেরকে সাইক্লোন সেন্টারে তুলে নিয়ে আসা হয়, তাদেরকে ত্রাণ শিবিরে ডাকা হয়, খাবার টাবার দেওয়া হয়, এমনকি পশু পাখিদেরকেও নিয়ে চলে আসা হয় তাদের সাথে, এবং যে বাঁধগুলি আছে সেই বাঁধগুলিকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু কেরালা সরকার যখন জানতে পারলো যে এখানে বিরাট বড় বৃষ্টি হতে পারে, প্রচুর বৃষ্টি হতে পারে, ল্যান্ডস্লাইড হতে পারে, তখনও কিন্তু তারা আগের থেকে প্রিভেন্টিভ মেজার নেয়নি। যে মানুষগুলোকে ওখান থেকে উদ্ধার করার উচিত ছিল, সেই উদ্ধার কিন্তু তারা করেনি, উদ্ধার কার্য করেনি, ত্রাণ শিবির খোলেনি। তার ফলে কিন্তু এরকম ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকশো মানুষের মৃত্যু ঘটেছে। কিন্তু কেরালা সরকার বলছে কেন্দ্র সরকারের আইএমডি ডিপার্টমেন্ট নাকি তাদেরকে ওয়ার্নিং দেয়নি বা ফোরকাস্ট দেয়নি। অন্যদিকে কেন্দ্র সরকার বলছে আমরা কিন্তু এক সপ্তাহ আগেই ফোরকাস্ট দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, কিন্তু কেরালা সরকার কোনো স্টেপ নেয়নি। অর্থাৎ এখানে কেরালা সরকার সবথেকে বেশি দায়ী। কিন্তু শুধু যে কেরালা সরকার নয়, কেন্দ্র সরকারও কিন্তু দায়ী আছে। তুমি শুধু যে ফোরকাস্ট দিয়ে ছেড়ে দেবে তা নয়, তার ফোরকাস্টের জন্য কী কী স্টেপ নিয়েছে তোমাকে আগের থেকে কিন্তু মিটিং করা উচিত ছিল। আমরা দেখেছি সাইক্লোন হওয়ার আগে কিন্তু প্রধানমন্ত্রী মিটিং করে, একটা বৈঠক ডাকে। এখানেও শুধু ওয়ার্নিং দিয়ে দায়ী ছেড়ে দিলে হবে না, কিন্তু সরকার কোনো স্টেপ নিয়েছে কি না সেটাও কেন্দ্র সরকারের দেখা উচিত ছিল। অর্থাৎ দুই সরকারই কিন্তু এখানে কম বেশি দোষী, কেরালা সরকার বেশি দোষী। অন্যদিকে কি হয়েছে, মেনলি যে সারা ভারতবর্ষে জুড়ে কিন্তু এই ঘটনা ঘটছে পার্বত্য অঞ্চলগুলিতে, কিন্তু কেন্দ্র সরকার
কোনো কিন্তু আইন নিয়ে আসেনি। এমনকি রাজ্য সরকারগুলো কিন্তু এই যে ল্যান্ডস্লাইড আটকাতে বা পার্বত্য অঞ্চলকে বাঁচাতে, পাহাড়কে বাঁচাতে কোনো কিন্তু আইন নিয়ে আসেনি, এফেক্টিভ আইন নিয়ে আসেনি। তার ফলে কিন্তু বারবার এরকম ঘটনা ঘটছে। কেরালাতে এরকম ঘটেছে, কেরালা সরকার কোনো আইন নিয়ে আসেনি যাতে এখানে ল্যান্ডস্লাইড না হয়, পাহাড়কে যাতে বাঁচানো হয়, জঙ্গলকে যাতে বাঁচানো হয়। কারণ অলরেডি গ্যাডগিল কমিটি কিন্তু বলেছিল এখানে ল্যান্ডস্লাইড হবে, কিংবা দিল্লি আইআইটি রিপোর্ট কিন্তু বলেছিল ল্যান্ডস্লাইড হবে। তারপর কিন্তু অবশ্যই স্টেপ নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটতো না। এখন দেখতে পাচ্ছি এই ল্যান্ডস্লাইড বা আদার্স প্রাকৃতিক বিপর্যয়গুলি বারবার ঘটছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, হয়তো পশ্চিমবঙ্গেও কবে না কবে ঘটতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আছে, পার্বত্য অঞ্চল আছে, ঘটতে পারে। তাহলে আমাদেরকে এখন কি স্টেপ নিতে হবে, কি প্রিভেনশন নিতে হবে যাতে এই ঘটনা না ঘটে? মেনলি নিউ ল বাই গভর্নমেন্ট টু সেভ মাউন্টেন। কেন্দ্র সরকারকে সারা দেশের জন্য একটা নতুন আইন আনতে হবে, তার সাথে রাজ্য সরকারগুলিকেও নতুন আইন আনতে হবে বা কেন্দ্র সরকারের আইন মেনে চলতে হবে, যাতে পরিবেশকে বাঁচিয়ে, যাতে পাহাড়কে বাঁচিয়ে, নদীকে বাঁচিয়ে, জঙ্গলকে বাঁচিয়ে তবেই এখানে এই যে ট্যুরিজম বা আরবানাইজেশন করানো হয়। না হলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর বিপদ হতে চলেছে। নেক্সট কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন ট্যুরিজম অ্যান্ড আরবানাইজেশন। যখনই ট্যুরিজম ইন্ডাস্ট্রি অবশ্যই উন্নতি দরকার। এখন ট্যুরিজম ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা এরকম বড় বড় বিপদ ঘটাবো তা নয়। তাই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই, অর্থাৎ পরিবেশকে বাঁচিয়ে ট্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, অন্যান্য শিল্প গড়ে উঠুক, তার সাথে আরবানাইজেশন হোক, নগরায়ন হোক। এমনকি পরিবেশকে বাঁচিয়ে পাহাড় কেটে যখন আমরা হচ্ছে টানেল তৈরি করছি, পাহাড় কেটে রেল লাইন তৈরি করছি, রাস্তা তৈরি করছি, সেটাও যেন অবশ্যই পরিবেশের কথা ভেবেই তৈরি করা হয়, নাহলে কিন্তু আগামী দিনে এই ঘটনা ঘটবে। আর কি? প্যান ইন্ডিয়া এফেক্টিভ ওয়ার্নিং সিস্টেম। যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, যখন জানতে পারা যাবে, পূর্বাভাস জানা যাবে, তার জন্য যেন সারা ভারতবর্ষ জুড়ে দ্রুত একটা ওয়ার্নিং সিস্টেম গড়ে তোলা হোক, যেখানে সাইক্লোন, যেখানে অতিবৃষ্টি এর দ্রুত ফোরকাস্ট করা হবে। আর শুধু ফোরকাস্ট করলে হবে না, ফোরকাস্ট করার সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্টগুলিকে কুইক রেসপন্স নিতে হবে, অর্থাৎ সেখানকার মানুষকে বাঁচানোর বা প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষকে কীভাবে বাঁচানো যায় তার স্টেপ নিতে হবে। এবং কেন্দ্র সরকারেরও নজরদারি প্রয়োজন, যে সেই রাজ্য সরকার স্টেপ নিচ্ছে কি নেয়নি আমাদেরকে দেখতে হবে। তার সাথে কি আছে? ডিক্রিজ এনভায়রন পলিউশন। পরিবেশ দূষণ আমাদেরকে কমাতে হবে, এছাড়া কোনো আমাদের পথ নেই। তার থেকে অ্যাফরেস্টেশন, অর্থাৎ অনেক অনেক করে গাছ লাগাতে হবে। প্লাস্টিকের দূষণ আমাদেরকে কমাতে হবে। আমরা যখন বেড়াতে যাচ্ছি চিপসের প্যাকেট ফেলে দিচ্ছি, মদ খাচ্ছি মদের প্যাকেট ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু ঠিক নয়, এগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে। তার সাথে কি আছে? খনি উৎপাদন করা হচ্ছে, কিংবা ব্রিজ নির্মাণ করা হচ্ছে, কিংবা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হচ্ছে, ব্যারেজ তৈরি করা হচ্ছে, এইসব তৈরি করার ক্ষেত্রেও কিন্তু নদীর স্বার্থ আগে বজায় রেখে তবে করতে হবে, নাহলে কিন্তু আগামী দিন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে আমাদের দেশের জন্য। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। এখন কেরালার মতো রাজ্যে বিপদের সময়ে কেরালার মানুষের জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন প্রে ফর কেরালা। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।